কোপাই নদীর তীরে লাল মাটির দেশে ভক্তি সুরে বাঁধা এক পবিত্র তীর্থক্ষেত্র কঙ্কালীতলা। বিশ্বাস করা হয় এখানেই পতিত হয়েছিল সতীমাতার কাকাল বা কোমরের অংশ, আর সেই থেকেই এই স্থান আজ ৫১ শক্তিপীঠের অন্যতম হিসেবে পূজিত হয়ে আসছে। কিন্তু কঙ্কালীতলা কি শুধু একটি মন্দির, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বহু অজানা ইতিহাস, কিংবদন্তি আর অলৌকিক বিশ্বাস? আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সম্পূর্ণ কঙ্কালীতলা, জানব এই মন্দিরের ইতিহাস, পুরাণ কথা, দর্শনের নিয়ম এবং কেন সারা বছর হাজার হাজার ভক্ত এখানে ছুটে আসেন। সঙ্গে থাকছে কলকাতা থেকে ট্রেনে করে কিভাবে সহজে কঙ্কালীতলা পৌঁছাবেন তার সম্পূর্ণ গাইড। আর যদি বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে কঙ্কালীতলার পাশাপাশি আশেপাশে কোন দর্শনীয় স্থান অবশ্যই দেখে নেওয়া উচিত, সেই তথ্যও থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন লাল মাটির দেশ বীরভূমে শক্তির আরাধ্য পীঠ কঙ্কালীতলার পথে যাত্রা শুরু করা যাক। এবার বলি আপনারা কলকাতা থেকে কিভাবে কঙ্কালীতলায় পৌঁছাবেন। কঙ্কালীতলার সবথেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল প্রান্তিক স্টেশন। স্টেশন থেকে কঙ্কালীতলার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। স্টেশন থেকে টোটো সহজেই পাওয়া যায়। শেয়ার টোটোতে জনপ্রতি ভাড়া ২০ টাকা এবং টোটো রিজার্ভ করলে ভাড়া পড়বে আনুমানিক ১০০ টাকার মতো। তবে আপনারা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন, তাহলে বোলপুর স্টেশনেই নামতে পারেন, কারণ বোলপুর থেকে শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন রবীন্দ্র ভবন, সৃজনী, খোয়াই, সোনাঝুরি হাট, কঙ্কালীতলা সহ একাধিক জায়গা একসঙ্গে ঘুরে দেখা যায়। সেক্ষেত্রে একটি টোটো বা গাড়ি রিজার্ভ করে পুরো দিনের সাইট সিন করতে পারেন। আর যদি শুধুমাত্র বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলা যেতে চান, তাহলে স্টেশনের বাইরে থেকে প্রথমে টোটো করে চলে আসুন চিত্রা মোড়ে। টোটো ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা। এরপর চিত্রা মোড় থেকে কঙ্কালীতলাগামী বাসে উঠে মাত্র ১০ থেকে ১৫ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন কঙ্কালীতলা। চিত্রা মোড় থেকে আপনারা চাইলে টোটো রিজার্ভও করতে পারেন, আবার শেয়ারেও যেতে পারেন। এবার বলি কলকাতা থেকে কিভাবে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাবেন। হাওড়া থেকে বোলপুর আসার জন্য সবথেকে জনপ্রিয় এবং সুবিধাজনক ট্রেনগুলোর মধ্যে অন্যতম হল গণদেবতা এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ৬টা ৫-এ ছেড়ে প্রায় ৮:৩০ নাগাদ বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে যায়। অর্থাৎ মাত্র ২.৫ ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। এছাড়াও হাওড়া থেকে জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন বোলপুরের সঙ্গে কলকাতার যোগাযোগ রক্ষা করে। তো বন্ধুরা, অবশেষে এসে পৌঁছালাম কঙ্কালীতলা। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং জোন। এখানে আপনারা চাইলে ২ চাকা ৪ চাকা পার্ক করতে পারেন। আর এবার মাকে পুজো দেওয়ার জন্য ডালি কিনতে হবে। আর এখানে অজস্র পুজো সামগ্রিকের জিনিস কেনার দোকান রয়েছে, আপনাদের দেখাই। এই দেখুন, অজস্র দোকান রয়েছে এখানে। ডালি ক টাকা থেকে শুরু হচ্ছে? আমাদের ৫০১ টাকা থেকে শুরু। ৫০১ টাকা আছে, ১০১ টাকা আছে, ২০১ টাকা আছে, ৫১ আছে, বিভিন্ন রকমের ডাল আছে আমাদের। যে যেমন দেবে আর কি, যা যেরকম সামর্থ্য সেরকম নেবে আর কি। তো বন্ধুরা, এখান থেকে আমরাও আমাদের এখন ডালি নিয়ে নিই, তারপর যাব মায়ের পুজো দিতে। তো আপনারা চাইলে এই চত্বরে এসে এই দোকান থেকে কিন্তু পুজোর ডালি নিয়ে নিতে পারেন। বন্ধুরা, পুজোর ডালি কিন্তু নিয়ে নিয়েছি আর যাচ্ছি এখন মন্দিরের দিকে। জয় মা কঙ্কালী। বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, আর এই দেখুন মায়ের মন্দিরে পুজো দেওয়ার এটা হচ্ছে লাইন। আর এই প্রচণ্ড গরমেও কত ভক্তের সমাগম হয়েছে সেটা আপনারা দেখুন। আজকে শনিবার, মায়ের বিশেষ পুজো, সেজন্যই হয়তো এত ভিড়। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহকে খণ্ডিত করেন।
বিশ্বাস করা হয় সেই দেহখণ্ডের কোমরের অংশ বা কটিদেশ বা কাঁকাল এই স্থানে পতিত হয়েছিল, আর সেই থেকেই এই পবিত্র স্থান পরিচিত হয় কঙ্কালীতলা নামে এবং 51 শক্তিপীঠের অন্যতম হিসেবে পূজিত হয়ে আসছে। তবে কঙ্কালীতলার মাহাত্ম্য শুধু পুরাণেই সীমাবদ্ধ নয়। স্থানীয় লোককথা অনুসারে বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলাকীর্ণ নির্জন। সাধক বা তান্ত্রিকরা এখানে সাধনা করতেন। জনশ্রুতি রয়েছে যে একটি রহস্যময় পবিত্র কুণ্ডকে ঘিরেই ধীরে ধীরে এই স্থানের আধ্যাত্মিক গুরুত্ব মানুষের কাছে প্রকাশ পেতে শুরু করে। অনেক ভক্ত বিশ্বাস করেন এই কুণ্ডের মধ্যেই আজও সতীর অলৌকিক শক্তির উপস্থিতি বিরাজমান। বন্ধুরা, এই হচ্ছে কঙ্কালীতলার সেই পবিত্র কুণ্ড, যেখানে মায়ের কোটি বা কোমরের অংশ বা কঙ্কাল পতিত হয়েছিল। বলা হয় আজও এর ভিতরে কোনো শিলারূপে মায়ের সেই অঙ্গ আছে। সেজন্য এই জল অত্যন্ত পবিত্র। এই জলে কেউ পা দেয় না, স্নান করে না, দেখতেই পাচ্ছেন। আর একটা বিস্ময়কর ব্যাপার কি বলুন তো, এই বীরভূম জেলায় বা এই গোটা পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে যত গরমই পড়ুক না কেন, এই কুণ্ডের জল কিন্তু কোনোদিন শুকায় না। এটাই হচ্ছে বিস্ময়কর একটা জিনিস। তো যারা যারা কঙ্কালীতলা আসছেন, এই জল অবশ্যই নিজের মাথায় স্পর্শ করবেন এবং নিজেদের মনস্কামনা মাকে জানাবেন। এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন। তো এই হচ্ছে সেই কুণ্ড। ঐতিহাসিকভাবে কঙ্কালীতলার সঠিক প্রতিষ্ঠাকাল সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না। তবে দীর্ঘদিন ধরে এটি তান্ত্রিক সাধনা ও শক্তি উপাসনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে কঙ্কালীতলা মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় শক্তিপীঠ। প্রতিদিন বহু ভক্ত এখানে মায়ের দর্শনের জন্য আসেন। মন্দির প্রাঙ্গণের পবিত্র কুণ্ড, ভৈরবের মন্দির এবং আধ্যাত্মিক আবহ এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। বিশেষ করে অমাবস্যা, কালী পুজো এবং বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বন্ধুরা, এই কঙ্কালীতলায় মায়ের মন্দিরে উপরে দেখুন 51 শক্তিপীঠ যেগুলো রয়েছে সবই উপরে দেখুন নাম লিখে বলা হয়েছে দেবী সতীর কোন কোন অংশটা কোথায় পড়েছে। আর দেখুন বেলা যত বাড়ছে মায়ের কাছে ভক্তের ভিড়ও ততটাই বাড়ছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে একটু ডিপ নীল কালিতে কাঁকাল, বা যেটাকে কোমরের অংশ বলছি, কোটি, সেই অংশটাই কিন্তু এই জায়গায় এই কঙ্কালীতলায় পতিত হয়েছিল। কঙ্কালীতলা শক্তিপীঠে মায়ের দর্শন সম্পূর্ণ করার পর এবার আমি চলেছি এই পীঠের ভৈরবের দর্শনে। কারণ শাস্ত্রমতে প্রতিটি শক্তিপীঠে দেবীর সঙ্গে একজন ভৈরব অধিষ্ঠিত থাকেন। কঙ্কালীতলায় দেবীর ভৈরব হলেন রুরু ভৈরব। ভগবান শিবের বহু ভৈরবের রূপের মধ্যে রুরু ভৈরব অন্যতম। শৈব ও তান্ত্রিক পরম্পরায় রুরু ভৈরবকে এমন এক রূপ হিসেবে দেখা হয় যিনি ভক্তকে সঠিক পথের দিশা দেখান এবং অশুভ শক্তির থেকে রক্ষা করেন। বহু ভক্ত প্রথমে মায়ের দর্শন করেন, তারপর রুরু ভৈরবের কাছে এসে প্রণাম নিবেদন করেন। কারণ লোকবিশ্বাস অনুযায়ী ভৈরবের দর্শন ছাড়া শক্তিপীঠ দর্শন সম্পূর্ণ হয় না। এই মন্দিরকে ঘিরেও নানা জনশ্রুতি প্রচলিত রয়েছে। আমি তো আপনাদের আমার জানা তথ্যগুলো বললাম, তবে একটা জায়গার আসল গল্প জানতে হলে সেই জায়গার মানুষের কাছ থেকেই শোনা উচিত। তাই এবার কথা বলবো এখানকার একজন স্থানীয় মানুষের সঙ্গে, যিনি আমাদের শোনাবেন কঙ্কালীতলার ইতিহাস ও নানা অজানা কাহিনী। সতীপীঠের 5টা পীঠ কিন্তু আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পড়ে। একটা হচ্ছে বক্রেশ্বর, একটা হচ্ছে মা ফুল্লরা, সাঁইতিয়া নন্দেকেশ্বরী, নলাটে নলাটেশ্বরী, আর 51তম শেষ পীঠ হচ্ছে কাঞ্চি দেশ মানে কঙ্কালী। কাঁক শব্দের অর্থ হচ্ছে কুমোরের অংশ। এই কুমোরের অংশটা যখন কাঁধে থেকে যায় শিবের, বিষ্ণু তখন স্মরণ করে দেবকুলকে যে তাহলে আমি এখন কি করব। এবার চক্র চালাতে গেলে তো শিবের মুন্ডু ছেদন হবে। তখন স্বয়ং নারায়ণ বলল যে পূর্বের স্মৃতিটা ওকে ফিরিয়ে দেওয়া হোক। পূর্বের স্মৃতিটা যখন ফিরিয়ে দিল তখন ওর চৈতন্য হলো। এই কাঞ্চি দেশ কঙ্কালী পীঠটা চৈতন্য পীঠও বলা যায়। তখন যখন চৈতন্য হলো তখন শিব দেখছে যে আমি কাঁধে করে কি নিয়ে বেড়েছি। কাক শব্দের অর্থ হচ্ছে কুমোরের অংশ। মহিলারা বিশেষ করে ভালো করে বুঝবেন, কাকের কলসি যেটা বলা হয়। তখন ওই হাড় কখানা ডুমরু ত্রিশূল শিব ফেলে দিয়ে এসে বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি
এইটা হচ্ছে ভৈরবের পীঠ। এইখানে ভৈরবের মন্দিরে প্রতিষ্ঠিত হন শিবলিঙ্গ আকারে খাড়া হয়ে। আর এর ইতিহাস হচ্ছে বসন্ত চট্টোপাধ্যায় ঔরপে হচ্ছে কালা পাহাড়। উনি যখন মুসলিম মেয়েকে বিয়ে করেন তখন আমাদের হিন্দু সমাজ, মানে সনাতন ধর্মের দেশ তো, হিন্দু সমাজ থেকে ওকে বহির্ভূত করে। তখন ক্ষমতার ছিলেন ওনার, ক্ষমতার বলে কোণারকের সূর্য মন্দির, পুরীর মন্দির ভাঙতে গিয়েছিলেন কিন্তু ভাঙতে পারেননি। এইবার হিন্দুদের যেখানে যেখানে মন্দির মসজিদ ফাঁকা জায়গায় পেয়েছেন সেইখানে কিন্তু ভাঙচুর করেছেন এবং ভেঙেছেন। 1324 সালে পয়লা বৈশাখ এই মন্দিরটাকে ধরণীধর ঘোষ এবং রামদাস চৌধুরী এই ভৈরব মন্দিরটা প্রতিষ্ঠিত করে দেন এবং সতীর যুগের আমল থেকে এই কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু এই লিঙ্গটা প্রতিষ্ঠিত ছিল। কালাপাহাড় ঔরপে হচ্ছে বসন্ত চট্টোপাধ্যায়, উনি ভেঙেছিলেন এই ভৈরবের অংশটা। ধরটা পড়েছে যেটা হচ্ছে শিব মন্দির, আর আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে ভৈরব মন্দির। বন্ধুরা, আপনাদের রুরু ভৈরবনাথ মন্দির তো দেখালাম, ওই আমার পিছনে দেখা যায়। আর ঠিক তার অপোজিটেই রয়েছে বজরংবলির একটা মন্দির, যেটাকে নতুন করে করা হয়েছে, এখানে দেখতে পাবেন আপনারা। তো এই কঙ্কালীতলার মন্দির চত্বরে অনেকগুলোই মন্দির কিন্তু রয়েছে এবং আমি বলবো অবশ্যই সবগুলোই আপনারা দর্শন করবেন। বন্ধুরা, এই ছিল মায়ের মন্দির। আর এই মন্দির চত্বরে এরকম একটা মেলা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে, দেখতে পাচ্ছি। পুরো সোনাঝুরি হাটে যেরকম বসে আমরা দেখেছি, ঠিক সেই রকম লাগছে। দেখুন, অনেক জিনিস এখানে আপনারা কিনতে পারবেন। এখানে মায়ের ছবিও রয়েছে। বন্ধুরা দেখুন, এখানে বিভিন্ন ধরনের জামা রয়েছে, কুর্তা রয়েছে, পাঞ্জাবি রয়েছে, শার্ট রয়েছে। এগুলো অপূর্ব সুন্দর লাগে। দেখুন, আপনারা চাইলে এখান থেকে নিতেও পারেন। আচ্ছা ভাই, এই যে মেলাটা, এটা কি প্রত্যেক দিনই বসে? না না, এটা সপ্তাহে 3 দিন বসে, শনি রবি এবং বুধবার। তো শনি রবি বুধবার কিন্তু এই হাট বসে। আপনারা কঙ্কালীতলায় মায়ের কাছে এলে এই হাট কিন্তু ঘুরে দেখতে পারেন। যাবতীয় জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। কঙ্কালীতলা শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার ঐতিহ্য, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। তাই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে এলে এই পবিত্র শক্তিপীঠ দর্শন আপনার যাত্রাকে আরও অর্থবহ করে তুলতে পারে। বন্ধুরা, মন্দির থেকে এখন বের হলাম। তো আপনারা কলকাতা থেকে এইভাবে কঙ্কালীতলায় এসে মায়ের পুজো দিয়ে মাকে দর্শন করে যেতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম কিভাবে মায়ের পুজো দেবেন, কিভাবে কঙ্কালীতলায় আসবেন। তো অবশ্যই বলবো একবার ঘুরে যান 51 শক্তিপীঠের অন্যতম এই মা কঙ্কালীতলায়। আপনারা চাইলে একদিনেই কঙ্কালীতলার সঙ্গে বোলপুরের আরও কয়েকটি দর্শনীয় স্থান খুব সহজেই ঘুরে নিতে পারেন। প্রথমেই আমরা পৌঁছে যাই শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রমে। এখানেই রয়েছে উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরের আদলে নির্মিত এক সুন্দর কেদারনাথ মন্দির। পুরো কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দির। প্রায় 44 ফুট উচ্চতা এই মন্দিরের এবং 2022 সালে এই মন্দির তৈরির কাজ শুরু হয়। দেখুন, পুরো কেদারনাথ বাবার মন্দিরের আদলে তৈরি। শান্ত নিরিবিলি পরিবেশ আর মনোরম স্থাপত্য এই জায়গাটিকে ভক্ত ও পর্যটক দুজনের কাছেই বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। যদি বোলপুর আসেন তাহলে এই মন্দিরটিও অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। বন্ধুরা, এই ছিল কেদারনাথ মন্দির। আপনারা কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে মাত্র 6 কিলোমিটার দূরেই হচ্ছে এই মন্দির দর্শন করে নিতে পারেন। মহাদেবের অপূর্ব সুন্দর মন্দিরটা করেছে পুরো কেদারনাথ মন্দিরের আদলে, অপূর্ব সুন্দর লাগলো। এরপর আমরা রওনা দিই সৃজনী শিল্পগ্রামে। এটি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর হস্তশিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য, লোকসংস্কৃতি, ঘরবাড়ি, শিল্পকলা, ভাস্কর্য, হস্তনির্মিত সামগ্রী এবং গ্রামীণ জীবনযাত্রার অসাধারণ উপস্থাপনা দেখতে পাওয়া যায়। বিশাল এলাকা জুড়ে সাজানো এই শিল্পগ্রাম ঘুরতে ঘুরতে সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা হয়। আপনাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। সৃজনী শিল্প
শিল্পগ্রামের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা এবং 10 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 10 টাকা। এই সৃজনী শিল্পগ্রাম খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আর যদি আপনি পেশাদার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে চান তাহলে প্রতি ঘন্টায় 2000 টাকা চার্জ দিতে হয়। তাই যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। সৃজনী ঘুরে আমরা পৌঁছে যাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ক্যাম্পাসটি এতটাই বড় যে পুরো ভালোভাবে ঘুরে দেখতে আলাদা করে অনেকটা সময় দরকার। তাই আমরা শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা দেখেই এগিয়ে যাই। এখানেই দেখতে পেলাম সেই ঐতিহ্য স্থান যেখানে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রচনা করেছিলেন। এই হলো সেই তাল গাছ। এই স্থানটি নিজের চোখে দেখা সত্যি অন্যরকম একটা অনুভূতি। এর পাশাপাশি দূর থেকেই দেখতে পেলাম ভারতের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের বিশ্ববিখ্যাত ভাস্কর্য সাঁওতাল পরিবার। সাঁওতাল পরিবারের জীবন সংগ্রাম, পরিশ্রম ও এগিয়ে চলার প্রতীক হিসেবে এই ভাস্কর্যটি আজও বিশ্বভারতীর অন্যতম আকর্ষণ এবং ভারতীয় আধুনিক শিল্পকলার এক অনন্য নিদর্শন। বন্ধুরা, এই বিশ্বভারতীর গোটা ক্যাম্পাসটা ঘুরতে আপনারা যদি 4 চাকা করে ঘোরেন সেক্ষেত্রে 1260 টাকা নেওয়া হয়, আর টোটোতে ঘুরলে 800 টাকা নেওয়া হয়। আর এখন অফ সিজন, এই গরমে সেজন্য ওনারা এত ডিসকাউন্ট দিচ্ছে, বলছে 400 টাকাতেও আপনাদের ঘুরিয়ে দেবো। তো আপনারা যদি শীতকালে আসেন 800 টাকায় ওই টোটো করে গোটা ক্যাম্পাসটা ঘুরতে পারেন। 24টা জায়গা তারা ঘুরে দেখাবে। বন্ধুরা, অনেকটাই বেলা হলো, প্রায় 2:30 বাজতে গেল। আমরা দুপুরে যে লাঞ্চ সেটাও করিনি, সেজন্য এই একটু এগিয়ে এলাম বিশ্বভারতী ক্যাম্পাস থেকে। এখানে একটা হোটেলে, এই আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকেই আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। আপনারা এই বোলপুর ঘুরতে এলে অনেক রেস্টুরেন্ট, অনেক হোটেল, হোমস্টে পেয়ে যাবেন যেখানে খেতে পারবেন। অনেক নামি দামি হোটেল আছে যেখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমি এখানেই খেয়ে নিই, কারণ খুব গরম আর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আর ওই নামি দামি রেস্টুরেন্ট হোটেল খুঁজলাম না, সামনে যেটা পেলাম এখানেই খেয়ে নিই। বন্ধুরা, এখানের মেনুটা একবার দেখুন। 150 টাকার ভেজ থালি আমরা দুজন অর্ডার করেছি। তো ভাত রয়েছে, ডাল রয়েছে, পোস্ত রয়েছে, আর এটা রয়েছে পটলের তরকারি, আর এখানে একটা বেগুনি টাইপের দিয়েছে। এখানে আলু ভাজা রয়েছে ঝুরঝুরে, স্যালাড আর দই, ভাত আছে, লেবু আছে, সাথে ঘিও দিল। তো এই হচ্ছে আয়োজন, খুব সুন্দর। 150 টাকা পুষিয়ে গেল পুরো। তো খাওয়া যাক এখন। বন্ধুরা, আজকের মতো বোলপুর ভ্রমণ আমার এখানেই শেষ হলো। বোলপুরে ঘোরার অজস্র জায়গা আছে। আপনারা বোলপুর স্টেশন থেকে টোটো রিজার্ভ করে সেই জায়গাগুলো ঘুরতে পারেন। টোটো রিজার্ভ করলে ওই 1600 টাকা এরকম মতো নেয় অল সাইট সিন করাতে। আর আমি তো কয়েকটা জায়গা মাত্র ঘুরলাম এই গরমে। আমার মূল লক্ষ্য ছিল কঙ্কালীতলা, সেখানে মায়ের পুজো দেওয়া। তো যারা একদিনে বোলপুর ভ্রমণ করবেন তারা কিন্তু এরপরে বোলপুর স্টেশন থেকে অজস্র ট্রেন আছে, যেমন জয়নগর এক্সপ্রেস পেয়ে যাবেন, যেটা 4:43-এ বোলপুর স্টেশনে দাঁড়ায়, সেটা করে হাওড়া যেতে পারেন। বা তারপরে আছে শহীদ এক্সপ্রেস 5:26-এর, সেটাও কিন্তু ধরতে পারেন। এবং যদি আরও বেশি টাইম লাগে, গণদেবতারও রয়েছে আপনাদের জন্য 6:11-তে বোলপুরের টাইম। তো এই ট্রেনগুলো করে কিন্তু আপনারা খুব সহজেই একদিনে বোলপুর ভ্রমণ করে হাওড়া পৌঁছে যেতে পারবেন। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।